২৪ ঘন্টা ডিজিটাল পেজে আমি অয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য শেয়ার করার জন্য আপনাদের সামনে এলাম। এই মুহূর্তে সবথেকে বড় খবর সেটা হচ্ছে আজ বুধবার সকাল থেকে কেন্দ্রীয় সরকারের নির্দেশে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাতু, যা মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত মানুষ প্রত্যেকেরই কাজে লাগে, তাদের সঞ্চয় বা অন্যতম অ্যাসেট, সেই অ্যাসেট দুটি হচ্ছে সোনা এবং রূপো। এর কাস্টমস ডিউটি বাড়িয়ে দেওয়া হলো। কতটা বাড়লো কাস্টমস ডিউটি? আমরা প্রত্যেকে জানি আমদানি শুল্ক, এক্ষেত্রে 10% বেসিক কাস্টমস ডিউটি এবং তার সঙ্গে 5% এগ্রিকালচারাল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ডেভেলপমেন্ট সেস। এই দুটি মিলিয়ে সোনা এবং রূপো তার কার্যকরী আমদানি শুল্ক দাঁড়ালো 15%, যেটা গতকাল রাত পর্যন্ত ছিল মাত্র 6%। এর ফলে সোনা এবং রূপো তার দাম অবধারিতভাবেই বাড়ে। আপনাদের মনে থাকবে যখন এনার্জি লকডাউনের কার্যত একটা ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী, তখন তিনি অনেকগুলি জিনিস, অনেকগুলি সাবজেক্ট, সেগুলি দেশবাসীকে আপাতত সেইগুলি থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছিলেন। এর মধ্যে অন্যতম ছিল বিদেশ ভ্রমণ এবং অবশ্যই ছিল কখনোই ফুল ট্যাঙ্ক জ্বালানি গাড়িতে না ভরা সহ আরো একগুচ্ছ নির্দেশিকা বা ডাইরেক্টিভ। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ডাইরেক্টিভ ছিল সোনা কিনতে বারণ করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী। गोल्ड यानी सोने की खरीद एक और पहलू है जिसमें विदेशी मुद्रा बहुत अधिक खर्च होती है, लेकिन देश हित में हमको ये तय करना पड़ेगा कि साल भर तक घर में कोई भी फंक्शन हो, कोई भी कार्यक्रम हो, हम सोने के गहने नहीं खरीदेंगे, सोना नहीं खरीदेंगे। কেন বারণ করেছিলেন সেটা এবার বোঝা গেল। এবার প্রশ্ন হচ্ছে যে এই আমদানি শুল্ক বা কাস্টমস ডিউটির বৃদ্ধি, এটা বৃদ্ধি করে কিভাবে এই যে যুদ্ধ চলছে, ইসরায়েল, ইরান, আমেরিকা, একাধিক দেশ যে যুদ্ধে লিপ্ত হয়ে পড়েছে, কিভাবে এই যুদ্ধের যে বাতাবরণ, যুদ্ধের যে আবহ, এই আবহ থেকে কাস্টমস ডিউটি ভারতের দেশীয় অর্থনীতিকে বাঁচাবে কিভাবে? পরিষ্কার করে জিনিসটা বুঝে নিন যে বার্তা এসেছে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। সেখানে বলা হচ্ছে দেশের প্রায় পুরো সোনার চাহিদা এটা আমরা আমদানি করে মেটাই। ভারতবর্ষের সোনা তেমনভাবে কোথাও উৎপন্ন হয় না, ভারতবর্ষের সোনা প্রসেসিং হয়। বিশ্বের যে সমস্ত স্বর্ণ উৎপাদক দেশ বা রৌপ্য উৎপাদক দেশ, সেখান থেকে আমরা কাস্টমস ডিউটি দিয়ে সোনা এবং রূপো ভারতবর্ষে আনি এবং তারপর সেটা ভারতবর্ষের বিভিন্ন বাজারে ছড়িয়ে পড়ে। প্রথমে সোনার বাঁট, রূপোর তাল এবং তারপর সেখান থেকে সোনার গয়না, রূপোর গয়না, এগুলো রিটেল আউটলেটের মাধ্যমে একজন সাধারণ মধ্যবিত্ত, নিম্নবিত্ত এমনকি উচ্চবিত্ত ক্রেতা তাদের ঘরে ঘরে পৌঁছয়। এই জায়গাতে যদি আমদানি শুল্ক বাড়িয়ে দেওয়া যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের যে বৈদেশিক ভান্ডার টাকার, সেই মুদ্রার ভান্ডার অনেকটাই সেখানে কিন্তু সেভ হবে। কেন? কারণ একাধিক এরকম ব্যক্তি রয়েছেন যারা বিদেশ থেকে সোনা আনছেন এবং তারা যেহেতু অপেক্ষাকৃত কম আমদানি শুল্ক দিয়ে এতদিন সোনা আনতে পারছিলেন, মাত্র 6%, তারা বিপুল সোনা আনছিলেন। আমাদের ভারতের টাকা এটা বিদেশে চলে যাচ্ছে। এবার যেহেতু এই আমদানি শুল্কটা একদম 6 থেকে বেড়ে 15 হলো, অতএব অনেকেই এই সোনা আমদানি করা থেকে বিরত থাকবেন আপাতত, অন্তত কয়েকটা মাস। তাহলে সেক্ষেত্রে ভারতের যে নিজস্ব অর্থ ভান্ডার, এটা ভারতবর্ষের মধ্যেই সীমাবদ্ধ বা সুরক্ষিত রইল। কারণ অদূর ভবিষ্যতে যদি ওই যুদ্ধ চলে, যদি তৈল ভান্ডারে সংকট দেখা দেয়, তাহলে অবধারিতভাবেই দেশীয় অভ্যন্তরীণ অর্থনীতি, যা মূলত দেশীয় মুদ্রায় চলে, সেটাকে অনেক নিরাপদে বা সুরক্ষিত রাখা যাবে, রক্ষা করা যাবে, এমনটা প্রাথমিকভাবে কেন্দ্রীয় সরকারের ধারণা। এবং ঠিক সেই ধারণার বশবর্তী হয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাতে অবধারিতভাবেই ইতিমধ্যে ভারতের বাজারে যে বৈদেশিক সোনার উপর স্টক রয়েছে তার উপর তো প্রভাব পড়ছে না, কিন্তু আজকের পর থেকে নতুন করে যদি ভারতকে সোনা এবং রূপো বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হয়, তাহলে অবধারিতভাবেই সেই আমদানিকৃত সোনা এবং রূপো, তার কাঁচামাল থেকে শুরু করে গয়না, তার দাম বাড়তে চলেছে। অতএব প্রধানমন্ত্রীর যে গাইডলাইন ছিল, যে সতর্ক বার্তা ছিল, তার প্রথম পদক্ষেপ হিসেবে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত এমনটাই মনে করা হচ্ছে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় নবীনের সঙ্গে অয়ন, কলকাতা।